আজকে এত গুরুত্বপূর্ণ একটা ভিডিও বানাবো যেটা আমার চ্যানেলেও নেই এবং অন্য কোনো চ্যানেলেও এত ভালোভাবে আছে কিনা সন্দেহ আছে। আজকে আমি ভিডিও বানাচ্ছি ছাদের মাপ আপনারা কিভাবে নেবেন সেই বিষয়ে। যারা আমার চ্যানেলটা প্রতিনিয়ত ফলো করেন তারা জানেন যে এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কতটা গুরুত্বপূর্ণ। আজকের পর আপনাদের মনে আর এই প্রশ্নটা হবে না যে মিস্ত্রিরা কাজ শেষ করার পর যখন কন্ট্রাক্টররা এসে ছাদের মাপ নিচ্ছে বা সিঁড়ির মাপ বলছে ডবল মাপ দিতে হয় বা চেম্বারের মাপ ডবল দিতে হয়, কীভাবে হচ্ছে ছাদের মাপ কীভাবে হচ্ছে এই বিষয়ে কিন্তু আর কোনো কনফিউশন থাকবে না যদি আপনি স্কিপ না করে ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে পান। প্রথম কথা হচ্ছে আমরা একটা প্রথমে বলি যে আয়তক্ষেত্রাকার যে ছাদগুলো হয়, আমরা একটা ছবি দেখানোর চেষ্টা করছি। এই ধরনের আয়তক্ষেত্রাকার ছাদে যখন আপনি মাপ করবেন বা বর্গাক্ষেত্রাকার ছাদে তার মাপ করা অনেক সোজা। প্রথম হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। সাপোজ ধরুন আপনার হচ্ছে দৈর্ঘ্যটা 30 ফুট আর প্রস্থটা 20 ফুট, তাহলে আপনি যদি 30 ফুটকে 20 ফুট দিয়ে গুণ করেন তাহলে হয়ে গেল 600 স্কোয়ার ফিট। এই 600 স্কোয়ার ফিট মেজারমেন্টটা করা অত্যন্ত সহজ, কিন্তু সমস্যাটা আসে, আমি একটা জিনিস ধাপে ধাপে বলবো, প্রত্যেকটা পয়েন্টকে কিন্তু মনোযোগ দিয়ে বুঝতে হবে। সমস্যাটা আছে যখন আপনার দৈর্ঘ্যটা দেখা যাচ্ছে 30 ফুট 3 ইঞ্চি আর প্রস্থটা দেখা যাবে 20 ফুট 1 ইঞ্চি বা 20 ফুট 7 ইঞ্চি আর দৈর্ঘ্যটা দেখা যাবে 30 ফুট 5 ইঞ্চি। তখন কি হবে? সবার প্রথমে বলি ইঞ্চ মানে ধরুন 30 ফুট 7 ইঞ্চি মানে কিন্তু 30.7 নয়। অনেকে 30 ফুট 7 ইঞ্চিটাকে যখন ফুটে লেখে তখন 30.7 ফুট লিখে ভুল করে ফেলে। গুণ করার সময় আমি বেশিরভাগ জায়গাতে দেখেছি 30 ফুট 7 ইঞ্চি মানে আর 20 ফুট 4 ইঞ্চি মানে তারা করে ফেলে 30.7 ইন্টু 20.4। তাহলে ভেবে দেখুন তো গুণফলটা একবার কত আসছে। 30.7 যদি 30 ফুট 7 ইঞ্চি 30.7 ইন্টু 20 ফুট 4 ইঞ্চি 20.4 626.28 স্কোয়ার ফিট, মানে তার হিসাবে এই স্কোয়ার ফিটটা হলো 626.28 স্কোয়ার ফিট। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা নয়। কেন নয় আমি বলে দিই। 7 ইঞ্চি মানে সেটা কিন্তু 0.7 ইঞ্চিটাকে ফুটে নিয়ে গেলে তাকে 12 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ 30 ফুট 7 ইঞ্চি মানে 30.7 নয় 30.58। কী করে পেলাম? 7কে 12 দিয়ে ভাগ করুন। এখন এখানে অনেকের মনে প্রশ্ন আসবে যে কেন 12 দিয়ে ভাগ করব? কারণ আমরা সকলেই জানি 12 ইঞ্চিতে হয় 1 ফুট, তাহলে 1 ইঞ্চি মানে 1-এর 12 ফুট, 7 ইঞ্চি মানে 1-এর 12 ইন্টু 7 ফুট। আমি কিন্তু লিখে দিলাম। ছোটোবেলায় ঐকিক নিয়ম করেছিলেন, যারা এইসব বোঝেন না তারা সবসময় জেনে রাখবেন যে ইঞ্চকে ফুটে নিয়ে গেলে আমাকে 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 30.7 নয় হবে 30.58। এবার যেটা ছিল 20 ফুট 4 সেটা হচ্ছে 20.4 নয় সেটা হবে 20.33, কারণ 4কে যদি আমি 12 দিয়ে ভাগ করি হবে সেটা 0.33। তাহলে এবার গুণটা অরিজিনালি করে দেখুন যে 20.33 ইন্টু 30.58 হলো 621। কিন্তু আগে কত বেরিয়েছিল? আগে আপনার বেরিয়েছিল 30.7 ইন্টু 20.4 626। তাহলে 5 স্কোয়ার ফিট কিন্তু আপনার কিন্তু কম বেরোলো অরিজিনালি। এইভাবে আপনারা কিন্তু ঠকে যাচ্ছেন, এইখানে কিন্তু আপনারা ভুল করছেন। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। এবার 626 হলে আপনাকে 5 স্কোয়ার ফিটের দাম বেশি দিতে হতো। এবার যদি আপনার কন্ট্রাক্টটা 100 টাকা স্কোয়ার ফিটে হয় তাহলে 5 স্কোয়ার ফিটের জন্য 500 টাকা আপনার বেশি যেত। এটা তো ছোট বলে আপনার অঙ্কটা কম মনে হলো। অনেক ক্ষেত্রে এই ভুলভ্রান্তির জন্য 5000, 6000, 10,000 পর্যন্ত টাকার হিসাব এদিক ওদিক হয়ে যায়। তাই সবার প্রথমে ইঞ্চকে ফুটে নিয়ে যাওয়াটা কিন্তু জেনে রাখাটা অত্যন্ত বাধ্যতামূলক। যেমন আমি কয়েকটা জিনিস এখন আমি দেখিয়ে দিচ্ছি। যদি কোনো জায়গায় 1 ইঞ্চি থাকে, ধরুন 10 ফুট 1 ইঞ্চি, তাহলে 10.1 নয় 10.08। এবার এখানে একটা কথা বলি, যারা মিস্ত্রি ভাইরা ভিডিওটা দেখছো, তোমরা যদি ভাবো যে সব ক্ষেত্রে কম হবে তাও কিন্তু নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় তোমরা নিজেরাও ঠিক করো না বলে তোমাদেরও লস হয়ে যায়। শুধু যে পার্টির লস হয় তা নয়, তোমাদেরও লস হয়। তো সব ক্ষেত্রে যে কম হবে তাও নয়, কিছু কিছু ক্ষেত্রে বেশিও হয়। কম বেশিটা সেটা বড় কথা নয়, পার্টির লাভ হলো কি মিস্ত্রির লাভ হলো সেটা নয়, যেটা অ্যাকচুয়াল। আজকের ভিডিওটা তারাই দেখো, মিস্ত্রিরাও দেখো, পার্টিরাও দেখো, যারা মালিক পক্ষ তারাও দেখো। শুধু অ্যাকচুয়াল হিসাব বার করা শেখো। অ্যাকচুয়াল হিসাব বার করলে মিস্ত্রি হোক বা ঠিকাদার হোক কিংবা মালিক পক্ষ কারোরই কোনো ক্ষতি হবে না। যেমন 1 ইঞ্চিকে 12 দিয়ে ভাগ করলে 0.08, 2 ইঞ্চিকে 12 দিয়ে ভাগ করলে 0.17। তার মানে কোনো জায়গায় 2 ইঞ্চি বেরোচ্ছে, 10 ফুট 2 ইঞ্চি, তার মানে 10.17। 3 ইঞ্চি হলে সেটা হচ্ছে 0.25, 4 ইঞ্চি হলে সেটা কিন্তু 0.4 নয় 0.33, 5 ইঞ্চি হলে 0.42। হ্যাঁ, আমি লিখে যাচ্ছি সাইমার। 6 ইঞ্চি হলে 0.5, 12 ফুট 6 ইঞ্চি মানে 12.6 নয় 12.5, 6কে 12 দিয়ে ভাগ করুন 0.5। 7 ইঞ্চি হলে 0.58, 8 ইঞ্চি হলে 0.66, 9 ইঞ্চি হলে 0.75 আর 10 ইঞ্চি হলে 0.83, 11 ইঞ্চি হলে 0.92।
অর্থাৎ আপনি যদি মনে করেন যে 10 ফুট 11 ইঞ্চি 10.1 লেখেন, কিন্তু ওটা অ্যাকচুয়ালি হবে 10.92, 10.92, তাহলে এতে আলটিমেটলি মিস্ত্রির কিন্তু আবার লস হবে। অতএব শুধু যে পার্টির লাভ হয় বা লোকসান হয় তা নয়, মিস্ত্রিদেরও হিসাব ভুলে হওয়ার জন্য তাদেরও অনেক সময় হিসাব কম বেশি হয়ে যায়। তাই এটা কিন্তু মাথায় রাখতে হবে যে ইঞ্চকে ফুটে নিয়ে যাওয়াটা অত্যন্ত বাধ্যতামূলক। এবার তাহলে সবার প্রথমে এটা শিখলাম। এবার যেটা হচ্ছে যে সিঁড়ির মাপটা কিভাবে নেওয়া হচ্ছে। যখন দেখো এই বিষয়টা কিন্তু একটা ভিডিওতে সম্পূর্ণ হবে না, আমি চাইছি 80% কভার করতে। তোমরা কমেন্ট করো, যদি চাও যে আরও ডিটেলসে আনতে আমি পার্ট 2 আনবো, তোমরা কমেন্ট করলেই আনবো। আর একটা কথা আমি ভিডিওতে বলেছিলাম যে চুক্তি, মিস্ত্রিদের চুক্তির PDF দেবো, সেটা আমি নেক্সট ভিডিও আর একটা চুক্তি নিয়ে ভালো বানাচ্ছি, সেখানে ডেসক্রিপশন বক্সে PDF-এর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চিন্তা করো না। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। তবে এর পরের পার্টটা বলার আগে একটু কৃতজ্ঞতা স্বীকার করে নেবো, যারা আমাকে খুব ভালো ভালো কয়েকটা কমেন্ট করেছে, যেগুলো না আপনাদের সামনে তুললে ভুল হবে। যেমন আশিস শর্মা বলছেন যে আমি বাড়ি বানাবো 5 বছর বাদে, কিন্তু এখন থেকে দাদা ফলো করি। বুঝতে পারছো ইঞ্জিনিয়ার কিংশুক কুমারের ভিডিও কতটা গুরুত্বপূর্ণ। আরেকজন লিখেছেন, দাদা অনেক ধন্যবাদ, আপনার জন্য আমরা সাধারণ মানুষরা অনেক কিছু জানতে পারছি, অনেক ভালো কাজ করছেন। এই যে বিষয়বস্তুগুলো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর একটা কমেন্ট আপনাদের সামনে তুলছি, লিখছেন যে শুভদীপ লিখছেন, দাদা আপনি যেভাবে বোঝান তেমন করে কেউই বোঝে না, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ও আমার সমস্ত গুরুজনের আশীর্বাদ নিয়ে আগামীকাল থেকে আমার স্বপ্নের বাড়ি নির্মাণ করতে যাচ্ছি। তারপরে বোঝা যাচ্ছে যে এই ভিডিওগুলো কত ইম্পর্টেন্ট। এবার যারা সিঁড়িতে ডবল মাপ নিচ্ছে, কেন নেওয়া হয়? সিঁড়িটা করতে শাটারিং করার সময় বা তৈরি করার সময়, রড বাঁধার সময় একটু বেশি এফোর্ট দিতে হয়, তাই জন্য ডবল মাপ নেওয়া। ডবল মাপ বলতে কি? সেটা হলো যখন আপনি বাড়ির মধ্যে সিঁড়িটা আছে, একবার তো অলরেডি বাড়িটার যখন স্কোয়ার ফিট বার করছেন 30 × 20, 600 স্কোয়ার ফিট, তার মধ্যে তো সিঁড়িটা অলরেডি রয়েছে, ছবিটা দেখুন। তাহলে এবার সিঁড়িটার যেটা ভিতর সিঁড়ি ঘর যেটা হলো ধরুন 10 ফুট বাই 7 ফুট, 10 ফুট লম্বা, 7 ফুট ভিতর মাপ, তাহলে 70, তাহলে 70 স্কোয়ার ফিট কিন্তু অলরেডি একবার ওই ছাদের সাথে হয়ে গেছে। এবার যে সমস্ত মিস্ত্রিরা ডবল মাপ চাইছে, তার মানে কি তাকে সিঁড়িটা দুবার দিতে হবে। একবার তো ছাদ মাপার সাথে দিয়েছেন, এবার আর একবার তাকে তাহলে 70 স্কোয়ার ফিট এক্সট্রা দিতে হবে। তাহলে 600 স্কোয়ার ফিট 30 × 20, তাকে যেটা দিলেন, তার মধ্যে সিঁড়ি একবার দেওয়া হয়ে গেছে। যেহেতু তিনি ডবল চেয়েছেন, তাকে আরও 70 স্কোয়ার ফিট, যেহেতু ভিতর 10/7 আমি দেখাচ্ছি এই মাপটা আছে, তাহলে তাকে 670 স্কোয়ার ফিটের দাম দিতে হবে। অর্থাৎ যে মিস্ত্রি 120 টাকা প্রতি স্কোয়ার ফিটে কাজটা নিয়েছে, তাকে কিন্তু 600 থেকে 120 গুণ করে টাকা দিলে হবে না, তাকে 600-র সাথে 70 যোগ করে 670-কে 120 দিয়ে গুণ করে যে টাকাটা হয় সেটা দিতে হবে। এইটা হচ্ছে ডবল মাপের থিওরি। আর যারা বলে ডেরা মাপ, মানে 1.5 গুণ, তার মানে 1 গুণ তো আপনার ছাদের সাথে মাপা হয়ে গেছে, আর তার অর্ধেক দিতে হবে। ধরুন 70 যদি হয়, ডেরা মাপ হলে কত হতো? 70-এর অর্ধেক 35 হতো, তাহলে তাকে 635 স্কোয়ার ফিটের টাকা দিতে হতো। বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে ডেরা ডবলের থিওরি। অনেক জায়গায় দেখেছি যে ওয়াল বিমের মাপ নিয়ে সাধারণত একটা হেডেক থাকে। যেমন প্রথমেই প্রশ্নটা আমি যেটা থেকে শুরু করেছিলাম, যে সাদেকুল বলেছিল প্রশ্নটা, যে ছাদের মাপের হিসাব কি করে বুঝবো, সেই নিয়ে ভিডিও বানাও, এবং যে ওয়াল বিমের মাপ কিভাবে নিচ্ছে, টোটাল ছাদের মাপ কিভাবে ঠিক বোঝা যাচ্ছে না, তো সেটা নিয়ে ভিডিওটা। অনেক জায়গায় যেখানে বড় ওয়াল বিম হয়, ধরুন ছাদ বাদে 1 ফুট ডেপথ আছে ওয়াল বিমটার, সেখানে মিস্ত্রিদেরকে একটু বেশি খাটতে হয়। অনেক জায়গায় সেই ওয়াল বিমের মাপটা তারা রানিং ফুটে ধরে নেয়। ধরুন 50 টাকা পার স্কোয়ার ফিট রানিং ফুট একটা এক্সট্রা অ্যামাউন্ট তারা ধরে নিচ্ছে। ছাদের মাপে ছাদের টাকা যা নিল। এবার ধরুন আপনার টোটাল বিল্ডিংয়ে 200 ফুট হচ্ছে 200 ফুট লম্বা লেন্থের ওয়াল বিম বেরিয়েছে, তাহলে 200-কে আপনি 50 দিয়ে গুণ করুন, 10,000 টাকা হচ্ছে আপনাকে কিন্তু সেখানে দিতে হবে ওই এক্সট্রা ছাদের মাপের পরও। বোঝা গেল যে ওয়াল বিমের মাপ কিভাবে নিতে হয়? তাহলে আশা করছি আপনারা এই জায়গাটা কিন্তু বুঝতে পেরেছেন। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। এবার যেটা হচ্ছে, অনেকের ছাদ তো সমান নেই, অনেকের ছাদ দেখা যাচ্ছে টেরা ব্যাঁকা আছে, তখন সেক্ষেত্রে মাপ কী করে নেবে? তো সোজা ছাদের জন্য নয়, আপনি ইঞ্চকে কী করে ফুটে নিয়ে যায় বললেন, বুঝিয়ে দিলাম। আচ্ছা, সিঁড়ির মাপ কী করে ডবল হয় সেটা বোঝালেন। সিঁড়ির মাপ ডেরা কী করে হয় বোঝা, ওয়াল বিমের মাপ রানিং ফুট কী করে হয় সেটা বোঝালেন। এবার যাদের ক্ষেত্রে ব্যাঁকা ছাদ আছে, তাদের কিন্তু ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজের ফর্মুলা দিয়ে তাদের কিন্তু স্কোয়ার ফিট বার করতে হবে। ত্রিভুজের ফর্মুলা মানে কি? ধরুন এখানে যে চতুর্ভুজটা আপনি দেখছেন, এটা কিন্তু তার প্রত্যেকটা কোণ সমকোণ নয়, অর্থাৎ এখানে 5 কোণা আছে। বাংলা ভাষায়, মিস্ত্রিদের ভাষায় 90 ডিগ্রি আমরা যদি বলি মাটামে নেই, অর্থাৎ ছাদের প্রত্যেকটা কোণ কিন্তু মাটামে নেই, অর্থাৎ 5 কোণা আছে, 90 ডিগ্রি নেই।
টেকনিক্যাল ভাষায় সমকোণে নেই, তখন এই চতুর্ভুজের স্কোয়ার ফিটটা কী করে বার করবেন? এই ধরনের বড় চতুর্ভুজকে হাবি জাবি একটা চতুর্ভুজ রয়েছে থাকতে পারে, একে ডায়াগোনাল বরাবর ভাগ করে নিন, অর্থাৎ কোনাকুনি একটা মাপ নিন। এই ধরনের চতুর্ভুজকে যখন আপনি ভাগ করবেন একটা ডায়াগোনাল দিয়ে, ছবিতে দেখাচ্ছি, দুটো ত্রিভুজ তৈরি হবে, তাহলে ওইদিকে একটা ফালি এ, এদিকে একটা ফালি বি। এই এ আর বি ফালির যদি স্কোয়ার ফিটটা আপনি বার করে যোগ করে দেন, তাহলে টোটাল ছাদের স্কোয়ার ফিটটা বেরিয়ে যাবে। এবার ত্রিভুজের স্কোয়ার ফিট কীভাবে বেরোয় সেটা জানতে গেলে আপনাদেরকে কিন্তু পার্ট 2 ভিডিও দেখতে হবে। পার্ট 2 ভিডিও আমি কিন্তু বানাচ্ছি, এবং যারা কমেন্ট করবেন তাদের জন্য আরও ভালো ভালো ভিডিও উপহার দেবো। তো ত্রিভুজের স্কোয়ার ফিট বার করাটা শিখে গেলে এই ধরনের ব্যাঁকা ছাদেরও মাপ নেওয়া কিছু মনেই হবে না। এই ভিডিওটার সাথেই এর পরের ভিডিওটা হচ্ছে পার্ট 2 ভিডিও, আপনাদের জন্য আমি উপহার দিলাম। আচ্ছা, আপনি এই চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করবেন জানেন? কারণ বাড়ি নির্মাণ বিষয়ে বাংলার একমাত্র কুমার কনস্ট্রাকশনই হলো এমন একটি চ্যানেল যেটা সঠিক পরামর্শ দেয়। তাই দেরি না করে অতি সত্বর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে থাকুন। তবে এখনও পর্যন্ত এই যে দুটো ভিডিও আপনাদের সামনে এসেছে, যারা দেখেনি দেখবেন, আর মাঝের এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করলে আমি ভিডিও সহ সাথে পাবেন, যার কারণে আপনাদেরকে বাড়ি নির্মাণের আগে কেউ কোনোদিন আর ঠকাতেই পারবে না। ভালো থাকবেন।